AMD Radeon RX 6700 XT is here and অনেকের এখান থেকে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে, বিশেষ করে যখন কার্ড চলে এসেছে এবং রিভিউ হয়েছে। তো আপনাদের সাথে আমি সব কিছুই শেয়ার করব যে আসলে আপনাদের কার্ড কেনা উচিত নাকি সম্পূর্ণভাবেই অ্যাভয়েড করা উচিত। সব কিছুই বুঝবো এবং সব কিছু জানবো এই ভিডিওতে। হোয়াটস হ্যাপনিং গাইস, CPC here and it's PC Tech's time. So let's get started. তবে সামনে আরও ইন্টারেস্টিং কন্টেন্টের জন্য অবশ্যই মেক শিওর করুন ডু ইউ হ্যাভ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, ইটস কমপ্লিটলি ফ্রি। তো এই ভিডিওটা কোনো রিভিউ ভিডিও নয়, তবে 10টা রিভিউ টেস্ট থেকে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করব। আসলে আপনাদের আইডিয়া হয়ে যাবে কার্ড কেনা উচিত কিনা। তো এর আগে কিন্তু AMD অন পেপার অ্যানাউন্স করে দিয়েছিল RX 6700 XT, সেখানে স্পেসিফিকেশান, প্রাইস আরও অনেক কিছুই এখানে বলে দিয়েছিল। তবে অ্যাকচুয়াল কার্ড এসেছে আজকে, অর্থাৎ 18 মার্চ থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে সাধারণ কনজিউমারদের জন্য, অ্যান্ড রিভিউ এসেছে কালকেই। তো যারা এখানে AMD ফ্যান বয় আছে তারা যদি একটু জিনিসটিকে লাইটলি নেন তো খুবই ভালো হবে। তো আমরা একটা গ্রাফিক্স কার্ড কখন কিনি? গেমিং করার জন্য, প্রোডাক্টিভিটির জন্য, বা আদার যে কাজগুলো আছে এগুলো করার জন্য, অ্যান্ড কোন কিসের বেসিসে কিনি? প্রাইস টু পারফরমেন্স রেশিও বা এর ভ্যালু কীরকম, আসলে এই কার্ডটা কেমন, সকল বিষয়ে। তো কয়েকদিন আগে কিন্তু বলেছিলাম যে তারা অ্যানাউন্স করে দিয়েছে ওয়ান পেপার, যেখানে শুধুমাত্র অ্যানাউন্স হয়েছে এবং ওখানে ডেমনস্ট্রেট হয়েছিল যে RTX 3060 Ti এবং RTX 3070-র যে স্লাইটলি ভালো পারফরমেন্স করেছে বা বেটার পারফরমেন্স করেছে। এটা কি আসলে গিমিক? আমি জানি না তারা মার্কেটিংয়ের জন্য এরকমটা কেন করেছে এবার। আসলেই সিরিয়াসলি গাইস, আমি মনে করেছিলাম এটি আসলে খুব ভালো পারফরমেন্স করবে অ্যাকর্ডিং টু তাদের যে সার্ট অ্যান্ড রেস্টারাইজ পারফরমেন্স কমসে কম হলে RTX 3070-র মতো করবে। তবে কি হলো? প্রথমে যেটা আমি এক্সপেক্ট করেছিলাম, এটা একটা 40 কম্পিউটার ইউনিটের গ্রাফিক্স প্রসেসর অর্থাৎ GPU RDNA 2 আর্কিটেকচারের। তো প্রথমের দিকে আমি একটু আইডিয়া যেটা করেছিলাম যে এটি পারফরমেন্স তো এমন ভালো করবে না, আমি কিন্তু গেস করেই নিয়েছিলাম যে এটি পারফরমেন্স করবে RTX 3060 Ti এর মতো। এরকমটাই হলো এবং আপনাদেরকে বলেছিলাম আপনারা RX 6700 XT-র অপেক্ষা না করে RTX 3060 অথবা 3060 Ti কিনে ফেলুন। তো বর্তমানে যেহেতু রিভিউ চলে এসেছে, আমাদের কিছু পয়েন্ট হয় বা কথার ভ্যালিড রাখা যায় বা এরকম কিছু করাই সম্ভব যে কোনো একটা ভিডিওতে। তো এক্ষেত্রে আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম যে আসলে আপনার কেন ইগনোর করা উচিত এই কার্ডটিকে। আমি বলছি না যে এটা একটা খারাপ কার্ড। তো এর যে আমরা সিনথেটিক বেঞ্চমার্ক, গেমিং বেঞ্চমার্ক অ্যান্ড প্রোডাক্টিভিটি লোড শুরু করে পাওয়ার কনজামশন সকল কিছু আমরা ভালোভাবে দেখেছি, ইভেন ক্রস চেক দিয়েছি 10 টাইম। এর সিম্পল কারণ আমার কাছে কোনো প্রকার রিভিউ ইউনিট নেই, আর এই জন্য আমি আপনাদেরকে ফ্র্যাঙ্কলি সব কিছুই বলবো। তো প্রথমত যদি আমি স্পেকের কথা বলি, এটা মোটামুটি মানের ভালো। আমি আবারও বলছি, এটি একটি 40 কম্পিউটার ইউনিটের একটা RDNA 2 বেস বা নাভি 22 কোরের GPU, যা Radeon RX 6800 গ্রাফিক্স কার্ডের চেয়ে 20 কম্পিউটার ইউনিট কম। এটা কিন্তু মেজর কম, একটা কম শুধু কম না। এর যে টপ এন্ড ভেরিয়েন্ট আছে RX 6900 XT, এটি আসে 80 কম্পিউটার ইউনিটের সাথে। আর যদি আমরা RX 6800 XT কে দেখি তো সেটি আসে 72 কম্পিউটার ইউনিটের সাথে, এবং লাস্টলি RX 6800 60 কম্পিউটার ইউনিটের সাথে আসে। আর এটার সাথে যদি এখনকার তুলনা করা যায়, অর্থাৎ 20 কম্পিউটার ইউনিটটা আসলে অনেক বড় ব্যবধান। তবে এখানে একটা জিনিস পুষিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ক্লক। এখানে অনেকেই বলছে এর ক্লক অনেক দূরে যায়, অলমোস্ট 2.5 গিগাহার্টজের উপরে চলে যায়। তো এখানে আর একটা বিষয়, একটা GPU পাওয়ারকে লেস করে যদি এর ক্লক বাড়ানো যায় তাতে কিন্তু বেশি ফায়দা পাওয়া যায় না। কারণ প্রথমত যদি আমি ক্লক বাড়াই তো সেক্ষেত্রে হিট অনেক বাড়বে, সেকেন্ড থিং পাওয়ার কনজাম্পশন বেশি যাবে, অ্যান্ড থার্ড থিং এখানে অনেক নয়েজ হবে। তো বেশি ক্লকে নিয়ে যাওয়া এটি কিন্তু প্রধান সলিউশন নয়। তাছাড়াও যদি পাওয়ারের দিকে দেখি তো সেক্ষেত্রে পাওয়ার কনজাম্পশন মোটামুটি ঠিক আছে, তবে আইডিয়াল মোডে আমরা দেখেছি অনেক দূরে গেছে। তবে সাধারণ যে পিক পাওয়ার কনজাম্পশন এটি 250 to 260 ওয়াটের কাছাকাছি থেকেছে, ইভেন একে ওভারক্লক করে। তারপরে যদি আমি রে ট্রেসিং বা RT অ্যাক্সেলারেশনের কথা বলি, অর্থাৎ রে ট্রেসিং অ্যাক্সেলারেশন AMDর পক্ষ থেকে আসে, এটি কিন্তু ততটা সুবিধাজনক নয়। স্পেক নিয়ে আর বেশি কিছু বলবো না,
এখন আসবো ডিরেক্টলি বেঞ্চমার্কে। তো বেঞ্চমার্ক দেখে আমি প্রথমে কনফিউজ ছিলাম যে এরকমটা কেন হলো, যে AMD ঢোলঢাক পিটিয়ে দিল যে এটি RTX 3070 চেয়ে ভালো পারফরমেন্স করে, কিন্তু আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম এটি পারফরমেন্স করবে RTX 3060 Ti এর মতো। ইভেন এর যে 12GB GDDR6 মেমোরি আছে 192 বিটের, সেটি থাকা সত্ত্বেও আপনাদেরকে বলেছিলাম যে মেমোরি এখানে ফ্যাক্টর না। আপনার যদি 6GB থেকে আপনি গেমিং করতে পারবেন, আপনার যদি 8GB হয় তাহলে আপনি ঠিকঠাক গেমিং করতে পারবেন, আর 10GB হলে কথাই নেই। আর 12GB বা 16GB অথবা 24GBর কথাই বলি, এটা শুধুমাত্র মার্কেটিং। 1440p লেভেলে গেমিং করার জন্য, ইভেন 4K ক্ষেত্রেও 10GB ওকে। তো এখন যদি আসি গেমিং বেঞ্চমার্কে উইথ 1080p আলট্রা টু ম্যাক্সিমাম সেটিংস, তো সেক্ষেত্রে যদি আমরা ডুমের দিকে দেখি, এখানে মোটামুটি একটা ভালো পারফরমেন্স করছে। আমি আপনাদেরকে বেঞ্চমার্কের মার্ক আমি বলবো না, শুধুমাত্র পিকচার চলে আসবে। আর এটি কালেক্ট করা হয়েছে হার্ডওয়্যার নেক্স ইবার ভাইয়ের কাছ থেকে, কারণ এটা সো টাইম কনজিউমেবল নিজে তৈরি করা। তো টেস্ট বেঞ্চ হিসেবে থাকছে এখানে Ryzen 9 5900X অ্যান্ড মাদারবোর্ড হিসেবে থাকছে Aorus X570 মাস্টার মাদারবোর্ড। 32 gigs অফ ক্রুশিয়াল ব্যালিস্টিক ম্যাক্স মেমোরি, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 3600 MHz, মোটামুটি হাই কোয়ালিটির বা হাই এন্ড সিস্টেম। তো বেঞ্চমার্ক আপনাদের সামনে চলে আসছে। তো ডুম ইন্টারনালের দিকে যদি দেখি, তো আপনারা দেখতেই পারছেন এটি মোটামুটি ভালো পারফরমেন্স করেছে। আর শুধু তাই না, এখানে যদি আমি CSGOর কথা বলি, তো সেক্ষেত্রেও তারা একটা ভালো জাম্প নিতে পেরেছে রেস্টারাইজেশন যে পারফরমেন্সটা আছে এটিতে, নট রে ট্রেসিং, নট DLSS বা এনি আদার থিং। তবে যদি ক্রাইসিসের কথা বলি, তো সেক্ষেত্রে অনেক পিছিয়ে পড়েছে। আর শ্যাডো অফ দ্য টম রাইডারে এখানে কাছাকাছি পারফরমেন্স করেছে 3070 এবং 6700 XT অ্যান্ড 3060 Ti। শুধু তাই না, এখানে যদি আরও আমি বেঞ্চমার্কগুলো দেখি, ভ্যালোরেন্ট বা ওভারওয়াচের মতো গেমসগুলো এখানে ডমিনেট করেছে RTX 3070 8GB হয়ে। তাছাড়াও আরও যেসব কম্পিটিটিভ গেম আছে যেমন রেইনবো সিক্সেস, পাবজি এবং আরও আদার গেমস, সেখানে মোটামুটি ভালো পারফরমেন্স করছে এনভিডিয়া, ইভেন RTX 3060 Ti। আর যদি আমি অ্যাভারেজের কথা বলি, তো সেক্ষেত্রে 1080p লেভেলে সব গেমসেই যদি ধরা যায়, তো সেক্ষেত্রে এখানে পারফরমেন্স করেছে RTX 3060 Ti এর চেয়ে একটু স্লাইটলি কম। আর এই গেমগুলোর ওপর যদি আমরা 1440pর দিকে দেখি, তো তারা অনেক মার্কেটিং করেছে যে 1440p লেভেলে গেমিং করতে গেলে বেশি VRAM খুব ভালো কাজ করে। তো এখানে আলাদা সিনারিও দেখা যাচ্ছে, কারণ এখানে RTX 3060 Ti ভালো পারফরমেন্স করছে RX 6700 XT তুলনায়। আর ওভারঅল যে পারফরমেন্স করেছে সেটি RTX 3070-র নিচে এবং RTX 3060 Ti এর স্লাইটলি বেটার অথবা কাছাকাছি। তবে এখানে যদি 4K গেমিংয়ের কথা বলি, তো সেক্ষেত্রেও অ্যাভারেজ যদি RTX 3060 Ti এর সাথে তুলনা করা যায় RX 6700 XT-র সাথে, তো স্লাইটলি বেটার পারফরমেন্স করেছে, হয়তো 1 থেকে 3% জাম্প করেছে পারফরমেন্স জাম্প। এখানে আমি কিন্তু শুধুমাত্র রেস্টারাইজ পারফর্মের কথা বলছি। এখন যদি আসি আমি রে ট্রেসিং বা DLSS সমৃদ্ধ বা এইসব যে AI ফিচার বিষয়গুলো আছে এগুলোর ক্ষেত্রে আসলে RTX 3060 Ti-কে কোনোভাবেই কোনো গেমসে বিট করতে পারে না। ইভেন ওয়ারেস্ট সিনারিও দেখিয়েছে এই কার্ডটি। শুধু যে তাই এখানে এটাও না, RX 6800-এর মতো কার্ডও কিন্তু এখানে অনেক পিছিয়ে RTX 3070 ফাউন্ডার এসে, অর্থাৎ রে ট্রেসিং অন করে বা এরকম ফিচার অন করে এনেবল করে এর যে পারফরমেন্স মাপা গেছে এটি আসলেই সর্বোচ্চ নিচে চলে গেছে RX 6700 XT-র। তবে এখানে আরও একটা ভালো বিষয় যে অনেক গেমসে রেস্টারাইজ পারফরমেন্স খুব ভালো করেছে, খুব ভালো বলবো না, RTX 3060 Ti-র চেয়ে স্লাইটলি বেটার করেছে, যেটা খালি চোখে মেজর করাই সম্ভব না। আর আপনারা জানেন যে বর্তমান সময়ে অনেক গেম আছে, যদি আমি শ্যাডো অফ দ্য টম রাইডারের কথা বলি, মেট্রো এক্সিডোস, ব্যাটেলফিল্ড 5, পাবজি আসতেছে, তারপরে যদি মেইন একটা গেমসের কথা বলি যেটা সবচেয়ে পপুলার মাইনক্রাফট, এটিও কিন্তু রে ট্রেসিংকে খুবই ফেভার করে, আসলে আলাদা লেভেলে নিয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি যদি কম প্রাইসে এতগুলো ভালো ফিচার পান, তবে এখানে একটা জিনিস পিছিয়ে গেছি, সেটি হচ্ছে প্রোডাক্টিভিটি বেঞ্চমার্ক। এক কথায় বলতে চাই এটা মোটামুটি ভালো পারফরমেন্স করেছে, তবে এর চেয়ে বেটার করেছে RTX 3060 Ti।
প্রোডাক্টিভিটিতে, বিশেষ করে যদি আমি 3D ওয়ার্ক স্পেসের কথা বলি অথবা যে কোনো ধরনের এডিটিং, কম্পাইলিং, তবে খারাপ পারফরমেন্স করেনি, তবে যে একবারে ভালো পারফরমেন্স করেছে সেরকমটাও বলা যাচ্ছে না। তবে AMDর যে আরেকটা ফিচার আছে স্মার্ট অ্যাক্সেস মেমোরি, এখানে ভালো কিছু একটা বেশি পারফর্ম করতে পারেনি, অনেক সময় অনেক গেমসে এটি পিছিয়ে পড়েছে। অর্থাৎ এর যদি আমরা স্পেক দেখি অন পেপার এটা মোটামুটি ভালো এবং রেস্টারাইজেশন পারফরমেন্স মোটামুটি ভালো করেছে। তাছাড়াও এর বেস ক্লকে অনেক ভালো টেম্পারেচার ধরে রাখতে পেরেছে। ওভারঅল কার্ডকে আমি খারাপ কোনোভাবেই বলবো না, তবে এখানে যে মেইন বিষয়টি হচ্ছে যে আপনারা বলতেই পারেন যে সিপি RTX 3060 Ti অথবা RTX 3070কে কেন এতই প্রেফার করছো, অথবা তুমি কি এনভিডিয়ার কাছ থেকে টাকা খেয়েছো যে এটাকে আমি প্রেফার করছি, এরকম কিচ্ছু না। ফার্স্ট অফ অল এখানে আমার ডিসঅ্যাপয়েন্ট হবার একটাই কারণ এর প্রাইস দেখে। তো যেই দিন এটার অ্যানাউন্স হলো সেই দিনে আমি একটু কনফিউজ, কারণ এত প্রাইসে এরকম মানের একটা কার্ড কেনই বা মানুষ কিনবে। ইভেন $500 যদি আমি হাতে রাখি, $500 প্রাইস ট্যাগ, তো এই প্রাইসে কিন্তু ফাউন্ডার এডিশন পাওয়া যায় RTX 3070, যেটা এর চেয়ে মাস মোর বেটার। ইভেন যদি এর আরেক কম্পিটিটরের দিকে দেখি RTX 3060 Ti, যেটি কিনা 8GBর সাথেই আসে এবং পারফরমেন্স করছে প্রায় সিমিলার। আর যদি আমি DLSS এর কথা বলি অথবা রে ট্রেসিং এর কথা বলি, তো এখানে তো ইজিলি বিট করে দেয়। এখানে তো আমি বলবো না যে অত বড় একটা কম্পিটিশন আছে। আর এই কার্ডটি কিন্তু কালারফুল থেকে শুরু করে যেসব অ্যাফোর্ডেবল কার্ড বানিয়ে থাকে তাদের প্রাইস কিন্তু অনেক কম, 43,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকার মধ্যেই পাওয়া যায়। ইভেন যদি আমি RTX 3070-র কথা বলি, সেক্ষেত্রে কিন্তু 63 থেকে 70,000 টাকার মধ্যে কিন্তু পাওয়া যায়। আর এই যে কার্ডটি আছে RX 6700 XT, এটিও কিন্তু আসবে 60,000 টাকার উপরে মেবি, কারণ এটি আমি বলছি পাস্ট এক্সপিরিয়েন্স থেকে। ইভেন যদি আমি ওই সব প্রাইসের কথা বাদ দিই, এখানে যদি শুধুমাত্র তাদের লঞ্চকৃত প্রাইসের কথা বলি এনভিডিয়া এবং AMD, সেক্ষেত্রে দেখা যায় আমি 8 থেকে 10,000 টাকা বেশি দিয়ে কেনই সেম পারফর্মের একটা গ্রাফিক্স কার্ড কিনবো। আর তারা আবারও বলছিলাম যে মার্কেটিং করেছিল 12GB G6 মেমোরি, যেটা অনেক গেমসে অনেক হেল্প করে। দেখুন RTX 3070 8GB ভিডিওমের সাথে আসে সেম G6 মেমোরি, আর 6700 XT আসে 12GB G6 মেমোরি। পারফরমেন্স কেমন করেছে? প্রাইস সেম, অনেক সিনারিওতে কম করেছে, আবার দুই একটা সিনারিওতে বেশি করেছে। আর বাংলাদেশে আস্তে আস্তে কার্ডের দাম অনেক চলে যাবে। ইভেন AMDর কার্ডের প্রাইস সবসময় এমনি হাই থাকে, আমি জানি না কেন এই জিনিসটি হয়ে থাকে। আর তাছাড়া বাংলাদেশে এক্স্যাক্ট প্রাইস না আসা পর্যন্ত এত কনফিডেন্টের সাথে বলা যাবে না যে এটি নেওয়া যাবে কি না। তবে দেখুন, আপনি যদি একটা RTX 3060 Ti 48 থেকে 50,000 টাকার মধ্যে পেয়ে যান, 60,000 টাকা খরচ করে RX 6700 XT কেনার কোনো প্রশ্নই আসে না। আর যদি 60,000 টাকা যেতে পারেন আর 2-4-5,000 টাকা বাড়িয়ে RTX 3070 কিনুন, মোর দেন এনাফ 1440p গেমিংয়ের জন্য। আর সবচেয়ে বড় কথা, এনভিডিয়া যে ফিচারগুলো আমাদেরকে দেয়, যেমন DLSS এর মতো ফিচার, রে ট্রেসিংয়ের মতো ফিচার, এখন অনেক গেমসে রে ট্রেসিংয়ে সাপোর্ট পাওয়া যায়। তাছাড়া RTX ভয়েস, RTX এনভিডিয়া রিফ্লেকশন, যেটা কম্পিটিটিভ গেমে অনেক হেল্প করে, G-Sync যা AMD FreeSync-এর তুলনায় অনেক অপটিমাইজ। অ্যান্ড লাস্টলি, আপনি যদি স্ট্রিমার হয়ে থাকেন তো আপনার জন্য NVIDIA এনকোডার এটি আসলে অনেক হেল্পফুল। বাকিটা আপনাদের উপর, আপনি যদি এক্স্যাক্টলি আপনি AMDর কার্ড কিনতে চান তো কিনতে পারেন, এটা আসলে গুড একটা কার্ড। তবে প্রাইস টু পারফরমেন্স রেশিও আসলে এটা $480 কার্ড হিসেবে আমি মানি না আমার নিজের জায়গা থেকে, যেখানে RTX 3060 Ti বরাবর পারফরমেন্স করছে বা সেম পারফরমেন্স করছে, $400 প্রাইস ট্যাগে আসে। তবে হ্যাঁ, এখানে আর একটা জিনিস মানা যেত যে এখানে যদি তার রেস্টারাইজ পারফরমেন্স অনেক কম বেশি হতো তাহলে অবশ্যই রেফারেন্স বা সাজেস্ট করা যেত। সো এখন যদি কনক্লুশনে আসি, এখানে কনক্লুশনের কিছুই নেই, আপনাদেরকে সব কিছুই জানিয়ে দিয়েছে। আপনি চাইলে AMDর সাথে যেতে পারেন, চাইলে এনভিডিয়ার সাথে যেতে পারেন। তার চেয়ে মেন সমস্যা হচ্ছে কার্ডই পাওয়া যায় কি না, এটিও একটা ইস্যু। আর যদি প্রাইসকে কনসিডার করেন সেক্ষেত্রে সবগুলো অপশন আপনাদের সামনেই আছে, আপনি একটু খোঁজ করে কার্ড নিলেই আপনি বেশি লাভবান হবেন। আর আই থিঙ্ক এটাকে অ্যাভয়েড করা উচিত হবে, বিশেষ করে এই প্রাইসে থেকে। বাকিটা আপনাদের উপর। আই হোপ যে আপনাকে বিষয়টি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনার মতে কোন কার্ডটি বেশি ভালো হবে, প্রাইস টু পারফরমেন্স রেশিও বলুন অথবা ওভারঅল দিক দিয়ে, অবশ্যই কমেন্টে সেটা জানাবেন। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এ পর্যন্তই,
বাই বাই।